সাংবাদিকদের জামাতের নেতাকর্মীরা পিটাচ্ছে, সাংবাদিকদের জামাতের নেতাকর্মীরা এভাবে পিটাচ্ছে। জনাব শিশিমণি, আপনি জানেন যে নিজ দলের 4 জনকে বহিষ্কার করে জামাত একভাবে স্বীকার করে নিয়েছে যে গত মঙ্গলবার ধানমন্ডিতে সাংবাদিকদের হামলা করেছিল তাদের নেতাকর্মীরা। হামলা করা, মারধর করা ফৌজদারি অপরাধ, বহিষ্কারই কি এর সমাধান কিনা? একজন আইনজীবী হিসাবে এর আইনি প্রতিকার কিভাবে হওয়া উচিত? মঙ্গলবারের ঘটনা অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া মবের ঘটনাগুলিরই ধারাবাহিকতা কিনা জামাত নেতা হিসাবে বা আপনার আইনজীবী হিসাবেও আপনি বলতে পারেন যে আমি কোন সাংবাদিকের উপর ফিজিক্যালি কোনো অ্যাটাক হবে, কিংবা মেন্টাল কোনো টর্চার হবে, কিংবা কোনো ডিসঅ্যাডভান্টেজ পজিশন ক্রিয়েট করা হবে, এটাকে আমার দলের লোকেরাই করুক আর যেই করুক, আমি কখনো এটাকে সাপোর্টের পক্ষে নই। ইনস্ট্যান্টলি তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে, ক্রাইম, এই ক্রাইমের কারণে দলগত ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। এবং এই ক্ষেত্রে ক্রাইম যদি কেউ করে থাকে, তাহলে সংশ্লিষ্ট লোকের উচিত হবে ওই ধরনের ব্যক্তিবর্গকে আসামি করে মামলা দায়ের করা, এবং অ্যাকর্ডিংলি আইন যেভাবে চলার কথা সেভাবেই চলবে। সেখানে যদি অপরাধ করে থাকে, ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে থাকে, ডাক্তারের রিপোর্ট থেকে থাকে, তাহলে অ্যাকর্ডিংলি সিম্পল হার্ট হবে না গ্রিভিয়াস হার্ট হবে, এইভাবে সেটা অগ্রসর হবে। এবং সেটা নির্ভর করবে যে ব্যক্তি আহত হয়েছেন, যে ব্যক্তি এইটা শিকার হয়েছেন, তিনি কি আইনি পদক্ষেপ নিচ্ছেন। এবং তিনি যদি আইনি পদক্ষেপ নেন, আমরা এক্সপেক্ট করব এবং আমি নিজেও চাইবো আমরা সকলে তাকে সহযোগিতা করব, যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে কেউ ঘটাতে সাহস করতে না পারে। তাহলে আমি একটু প্রশ্নটা করি যে 23শে জুন নিষিদ্ধ, আপনারা যারা আইন করে যাকে নিষিদ্ধ করেছেন যে রাজনৈতিক দলটি, সে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে এরকম কথা বাতাসে শোনা যাচ্ছিল। জামায়াতে ইসলামী কি মানে পার্টিগতভাবে সিদ্ধান্ত নিয়ে সেইটা ঠেকানোর জন্য রাস্তায় ছিল সেদিন? জানো শিশিমণি, আমি জানি তারপরে আপনি কি প্রশ্ন করবেন, এটা আমি অ্যান্টিসিপেট করতে পারছি। জি জি, কিন্তু তার আগে আমার সব প্রশ্ন এখন মোটামুটি ভাবে জানা থাকতেছে আপনার। আপনাকে আমরা চিনতে পেরেছি। জি 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 জি, না আপনাদের চেনা পারস্পরিক এটা চেনা জানা হইছে, রাইট রাইট। তো এখানে এই বিষয়টা হলো, আসলে আমি এটা যেভাবে দেখি, আমি দেখি দুটো ভাগে। একটা হলো রাজনীতির বিষয়, রাজনৈতিক রেটরিক থাকে, এই রাজনৈতিক রেটরিকটা পক্ষে বিপক্ষে অনেক কথা হয়। আরেকটা আছে অপরাধ। অপরাধ যেখানে হবে, অপরাধ যেখানে সংগঠিত হবে, অপরাধের বিচার আইন অনুযায়ী হতে হবে। আর এটা যদি অতীতের যে রাজনৈতিক দল ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদের কর্মকাণ্ডেরও দুটো পার্ট। আমি এটা কখনোই বলবো না যে নিরপরাধ লোককে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আমি এটা বলবো প্রকৃত অর্থে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ অবশ্যই ট্রাইড হইতে হবে। ওকে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হলে ট্রাইড হইতে হবে, সুনির্দিষ্ট, কিন্তু বিচার কিন্তু সুনির্দিষ্ট অপরাধ ছাড়া হয় না। ওকে, আমরা দেখেছি বিভিন্ন ধরনের অনেক মামলা হয়েছে, এটাও দেখেছি আমি ইদানিং জেল গেটে অ্যারেস্ট করা হয়, এটাও দেখেছি হেফাজতে মৃত্যুবরণ হচ্ছে, বেশ কয়েকটা রিপোর্ট আসছে। আমি মনে করি এগুলো যদি কন্টিনিউ হয়, তাহলে সরকারের যেমন সুনাম ক্ষুণ্ণ হবে, 5ই আগস্টের পরবর্তী সিচুয়েশন নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাবে। এই জন্য সকলের উচিত হবে অবজেক্টিভ হওয়া, ক্রাইমের বিচার হবে, নিরপরাধ লোক কখনো হয়রানির শিকার হবে না, অযথা মামলা মোকদ্দমা হবে না, সুপ্রিম কোর্ট যেভাবে ডিল করবে সেটা আমরা সকলেই। আপনার বিরুদ্ধে বড় অভিযোগ না, এই প্রশ্নটা আমি আসলে এই প্রশ্নটা মানে মিলে নাই, আমি এই প্রশ্নটা আপনার করতে চাইছিলাম না, কিন্তু দর্শকদের মধ্যে অনেকে প্রশ্ন করতেছেন না যে আপনি সাধারণত যারা অপরাধী বা যারা ওই দলের লোক তাদের আইনজীবী হন, কারণ আপনি যেহেতু একজন খুব ভালো আইনজীবী, আপনি অনেক দামি আইনজীবী, সেহেতু যাদের টাকা আছে তারা আপনাকে অ্যাভেল করতে পারেন এবং আপনি তাদের পক্ষে কথা বলেন, এটা আপনার বিরুদ্ধে একটা নিন্দামন্দ। সেই আবরারের যারা হত্যা করছে তাদের সময় থেকে আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? ছোট করে 1-2 লাইন বললে হবে, কারণ আপনাকে নিন্দুকের বাসে আমি সবার চেয়ে ভালো, তাহলে তার কোনো কথা। সেকেন্ড হলো, যারা এই নিন্দা আমার ব্যাপারে প্রকাশ করবেন আমি তাদের প্রতি রেসপেক্টফুল, কিন্তু একজন আইনজীবী হিসেবে আমার পেশাগত দায়িত্ব আছে। আপনারা বাইরে থেকে অনেকেই অনেক কিছু মনে করেন, ভিতরের অনেক স্টোরি আপনাদের জানা নাই, এই জন্য আমি আপনাদেরকে ব্লেম করব না। কিন্তু আমি বলবো সত্যিকার অর্থে শিশির মনির কত মামলা, কত মানুষকে জেল থেকে মুক্ত করেছে বিনা পয়সায়, এর স্টোরি যদি আপনারা অনেকেই জানতে পারেন, দর্শকরা যারা প্রশ্ন করেছেন, আমার ধারণা আপনারাও আমার কাতারে এসে সামিল হবেন, আপনারাও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবেন। আমার মনে হয় যে এই ব্যাপারে সবারই আসলে
আপনার কথা আমার কাছে খুবই প্রণোদনযোগ্য মনে হয়েছে, সবারই আসলে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এইটা হচ্ছে যে আমাদের একজন দর্শক উনি আপনাকে এই প্রশ্ন করেছেন যে উনি বলছেন ইসলামী ব্যাংকে নিয়োগ পেতে হলে আমিরের রেকমেন্ডেশন মাস্ট ছিল এবং তাদেরকে জামাতে ইসলামীর হয়ে মিটিং মিছিল বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়েছে। তিনি বলেছেন যে তিনি একজন ব্যাংকার, তিনি জেনে এই কথা বলছেন। আপনি কি এই মন্তব্য করবেন? হ্যাঁ, আমি বলবো যে ভাই এই কথা বলছেন, জি, নিশ্চয়ই তিনি যেহেতু ভুক্তভোগী, আমি ওনার এই কথাটাকে শ্রদ্ধা জানাচ্ছি। হুম, আর আমি মনে করি অবশ্যই যদি কেউ এটা করে থাকেন এবং যারা পলিটিক্যালি ব্যবহার করেছেন, আমি মনে করি দ্যাট ওয়াজ ব্যাড থিং। এটা করা উচিত না। জামাত ইসলামী করলেও করা উচিত না, কোনো ম্যানেজার করলেও করা উচিত না, কোনো আমির সাহেব করলেও করা উচিত না। ওকে, আমাদের একজন দর্শক রফিক মমিন উনি বলেছেন অনারেবল জার্নালিস্ট দিস হিজ এক্সেলেন্সি মিস্টার খালিদ, বুঝাই যাচ্ছে যে তিনি একটু মানে ইজ জার্নালিস্ট অ্যাবভ দ্য ল, সামওয়ান হ্যাজ ফাইল কেস এগেইনস্ট দ্য জার্নালিস্ট অ্যান্ড ইউ জার্নালিস্ট ওয়ান্ট টু গো থ্রু কোর্ট প্রসিডিওর, শেম ফর ইউ। ভাই, আমি কোনোদিন জার্নালিস্টরা আইনের ঊর্ধ্বে সেই কথা আমি বলিও না, এবং আমি শুধু জানতে চাই যে তাকে আসলে এই কারণে গ্রেফতার করেছে না ওই কারণে গ্রেফতার করেছে। ব্যারিস্টার জনাব আব্দুল বারী হেলাল বললেন যে প্রতিমন্ত্রী নিজেই নাকি তার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছেন যাতে তিনি বের হয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আমার কোনো আলাদা করে কোনো কথা নাই। বাজেট নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম যে হেলাল ভাই, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ছোট করে একটু বলবেন কিনা বাংলাদেশে অনেক ক্ষেত্রে ফ্যামিলি কার্ড দেওয়ার আমরা খবর পাচ্ছি, কিন্তু ঢাকা শহরে ছিন্নমূল বেকার এবং 1 কোটি চাকরি দেওয়ার কথা, সেগুলির ব্যাপারে বিএনপির অবস্থানকে এটা ছোট করে বলবেন কিনা, তারপরে আমরা আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাইতে হবে। না, ওই যে আমি একটু প্রতিবাদ করে যাই যে বলছে যে বিএনপির এই 4 মাসে নাকি এরকম পুলিশ হেফাজতে মৃত্যু, এই একটি ফরিদপুরের যে ঘটনাটা, এটি ছেড়ে আর কোনো মৃত্যু রিপোর্ট আপনি পুলিশ হেফাজতে আমি দেখলাম যে নেই। এবং এই একটি যে ঘটনা ঘটছে, এই জন্য ওসিকে প্রত্যাহার করে ময়না তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে যে কিভাবে সে মারা গেল। এই ময়না তদন্ত ফরেন্সিক রিপোর্ট আসতে অন্তত আপনার 1 সপ্তাহ লাগবে, আমি যেটা দেখলাম অন্তত 1 সপ্তাহ লাগবে। মধুখালীতে ঘটনা ঘটছে ফরিদপুরের। সুতরাং আমাদের সরকার এই ব্যাপারে খুবই স্ট্রং। এখন আসলে আপনি বাজেটে আপনি কর্মসংস্থানের কথা বলছেন, 1 লক্ষ কর্মসংস্থানের কথা আমরা বলেছি, তাই না? তার মধ্যে আমাদের একটা প্রজেক্ট ছিল, আমি এই চীন সফরটাকে বাদ দিয়ে বলছি, চীন সফরও কিন্তু অনেক যে বিনিয়োগ, সেখানেও কিন্তু কর্মসংস্থানের এবং ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে কর্মসংস্থান আছে। এখন আমি বলি যে আমাদের খাল খনন প্রজেক্ট এখন বর্ষাকাল বন্ধ রয়েছে, গত 3 মাস আমরা খাল খনন করেছি, এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে। যে বিএডিসি প্রকল্প, পানি উন্নয়ন বোর্ড, আরো বিভিন্ন মানে প্রকল্প একটা থেকে জায়গায় গিয়ে 2 দিন 3 দিন লাগলো একটা আমি খাল তো ভাই কাটতে, এটা কর্মসংস্থান। আমি তো ভাই একটা কথা বললাম, আপনি তো আমাকে সেকেন্ড কথা বলতে দিচ্ছেন না। ওকে, আমার যদি 4টা পয়েন্ট থাকে, একটি বলার পরে যদি আপনি আমাকে ইন্টারভিউ করেন, তাই তো আমি আর বাকি 3টার আমি সময় আরো বললাম 3বার যে- করব ছোট ছোট করে। আচ্ছা, আপনি এই যে না না, আচ্ছা, আপনি connecting বলেন program- বলেন হেলাল ভাই, বলেন। না, এটা তো দেখেন, এখন তো আমি একটা জিনিস বলছি, তখন তো ভুলে যেতে হবে। আচ্ছা, ক্যানেল sorry, ডিগিং প্রোগ্রামে এখানে এমপ্লয়মেন্ট হবে। আমরা যে স্বাস্থ্য খাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি 1 লক্ষ, এইটা একটা আপনার এমপ্লয়মেন্ট আপনার। এরপরে আপনার এই যে আপনার সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রামগুলো নিয়েছি, দেখেন এইটাকে খুব আপনি সোশ্যাল সেফটি নেটে যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দিয়েছি না, এইখানে একটা সঞ্চয় হবে কিন্তু প্রত্যেকটা পরিবারের। এই সঞ্চয় থেকে সে একটা এন্টারপ্রেনারশিপে যেতে পারবে। এটা ব্যাখ্যা করে বললে হয়তো বুঝবেন, আমি তারপরে বলছি যে এখান থেকে একটা সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি, এখান থেকে একটা এন্টারপ্রেনারশিপ গ্রো করবে। এবার আমরা যে আইসিটি পার্কগুলো করব, আমাদের যে তথ্য প্রযুক্তি খাতকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশ যদিও রিসোর্স পুয়ার কান্ট্রি না, কিন্তু মানে রিসোর্স পুয়ার কান্ট্রি বলা হয়, কিন্তু জাপানের মতো রিসোর্স পুয়ার না আমরা। জাপান খুব রিসোর্স পুয়ার কান্ট্রি, বা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স কান্ট্রি। আমরা সেই টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি করবার জন্য আমাদের যে সরকারের উদ্যোগ, এই যে আপনার আইসিটি ক্ষেত্রে এখানে প্রচুর কর্মসংস্থান হবে। এই জন্য 4 মাসে আপনি 4 মাসে আমাদের ইনিশিয়েটিভস গুলো আমরা নিচ্ছি। এখন আবার সরকারি পর্যায়ে নিয়োগও আমরা করছি, পুলিশের নিয়োগ হয়েছে, আবার পুলিশের নিয়োগ দিয়েছি, চলছে এখনো। সুতরাং এই কর্মসংস্থান আমরা সৃষ্টি করব। বাজেটে আপনি দেখেছেন যে সোশ্যাল সেফটি নেটে
তারপরে আপনার কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় বাংলাদেশে। এমনি বাংলাদেশে এমনি 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 হেলাল ভাই, আপনি আপনার কনস্টিটিউয়েন্সির সঙ্গে আপনার আসলে খুব ভালো সম্পর্ক, আপনার যাওয়া আসা থাকে। তো আপনার যারা ভোটার আছেন তারা মোটামুটি খুশি আছে এখন বিএনপি সরকারের এই 4 মাসে, মানে এত মাত্র শুরু সরকারের, তবু লক্ষণ দিকে খুশি কিনা আপনার কনস্টিটিউয়েন্সির লোকরা? শুনুন, প্রথমে বাংলাদেশের লোক খুশি যে আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছি, ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি। আপনার কনস্টিটিউয়েন্সির এইটা হলো প্রথম খুশি। আপনার কনস্টিটিউয়েন্সির লোকেরা আমি তো বলছি আমার কনস্টিটিউয়েন্সির লোক কিন্তু আপনার কনস্টিটিউয়েন্সি বা শিশিরমণির কনস্টিটিউয়েন্সি থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কি হয় বাংলাদেশে, আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা দেখছি যে কিছু স্পেশাল চাওয়া বা পাওয়া থাকে। যেমন কোনো কনস্টিটিউয়েন্সিতে যারা চাকরি একটা বড় ব্যাপার থাকে, কোনো কনস্টিটিউয়েন্সিতে এখন বাদ দেওয়া হবে কিনা সেটা একটা বড় ব্যাপার থাকে, কোনো একটা জায়গায় কাবিখার একটা বড় ব্যাপার থাকে, কোনো একটা জায়গায় হচ্ছে যে যেমন মানে যেগুলি উপকূলীয় এলাকা সেগুলির মধ্যে থেকে একটা বড় ব্যাপার থাকে যে শেল্টার, সাইলো। আপনারটা লোকে খুশি কিনা? আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিমত হলো যে কোন নেতা তার এলাকার ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ডেভেলপমেন্ট করে জনপ্রিয় মনে হয় না হতে পারে যদি না ওই নেতাটা যেই দলটা করে, যে আদর্শটা বহন করে, সেই আদর্শটা যদি পপুলার না হয়। এটা হলো আমার একটা থিসিস। আপনি এটা নিয়ে আমি এটার সাথে একমত। আমি সেইজন্যই আপনার দল সারাদিন চুরি বাটপারি, মারামারি, গন্ডগোল, আপনার আজে বাজে কাজ করবে। আপনি একজন বিখ্যাত লোক, সেই দলের একজন মেম্বার, আপনি ভোট চাইতে যাবেন, মানুষ আপনাকে ভোট দিবে না। আপনি এলাকায় গোল্ড দিয়ে যদি বাঁধিয়ে দেন তাও মানুষ আপনাকে ভোট দিবে না। আমি সেই জন্য বলছি যে বাংলাদেশের লোকের মতো আমার এলাকার লোকও যে একজন চূড়ান্ত ফ্যাসিবাদকে আমরা পরাস্ত করতে পেরেছি, এবং এখন যে সরকার এসছে সেই সরকার গত 4 মাসে এমন কোনো সংকেত প্রদর্শন বা এমন কোনো কাজ করেনি যা আবারও ওই হাসিনা মার্কা একটা ফ্যাসিবাদ তৈরি হবে। এবং মনে রাখতে হবে যে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা তিনি জনগণের কাছে খুব এক লাইনে উপসংহার যে আপনার কনস্টিটিউশনের লোকেরা বিএনপির উপরে খুশি। ওকে, বিএনপির উপরে খুশি, অবশ্যই খুশি। ওকে, এইটা বলতে কি একটু কষ্ট হইল নাকি হেলাল ভাই? মানে আমি এটা বুঝতে চেষ্টা করছিলাম, একটু ঘুরায় বলে। না, কষ্ট হবে কেন? আমার দল আচ্ছা আমি আর এই কথায় যেতে চাই না। আপনার কথা খালি আমার শুনতে ইচ্ছা করে, আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে, পরে আপনি আমারে বকবেন। আমি ছোট করে আরেকটা জিনিস জানতে চাই। সেইটা হইলো চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি একজন এমপি সাহেবের পুত্রকে পুলিশ আটক করেছিল। সেইটা আবার প্রশ্ন করা হয়েছিল, যুবদল তাকে বহিষ্কারও করছিল, কিন্তু সামান্য মুসলেকা দিয়ে তাকে ছেড়েও দেওয়া হলো। এইটা কি উনি একটু বিশেষ লোক বইলা নাকি? এইটার ব্যাপারে কি আপনার কোনো অবজারভেশন আছে? না, আপনি তো আইন পেশা জানেন, পুলিশের মুসলেকা নেওয়ার অধিকার আছে কি নেই? আছে না? মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অধিকারও তো আছে কি নেই? এই মুসলেকা আসলে আইন পেশায় এইটার কোনো অস্তিত্ব আছে কিনা এটা ব্যারিস্টার মনির বলতে পারবে যে এটার মানে আমি এটা মুসলেকা দিলাম পুলিশে, আমি ভালো হইয়া চলিব আর খারাপ কাজ করিব না, পরবর্তীতে কি আমি জানি না ঠিক। পুলিশের তো এই নিয়মটা আছে কি আমি জানি না, এটা কি আইনের নিয়ম জানি না। আমি চাঁদা চাইতে গেছি, এটা একটা ফৌজদারি অপরাধ। পুলিশ আমার কাছে একটা ভালো কথা ট্রান্সলেশন শিখায় আমাকে ছেড়ে দিবে। হ্যাঁ, এখন পুলিশ যা মনে করেছে তাকে মুসলেকা নেওয়া দরকার। মুসলেকারা কি ভবিষ্যতে আর চাঁদাবাজি করবো না এরকম কোন মুসলেকা কি না? সে মুসলেকা পেপারটা যদি দেখতাম যে আসলে কি বলে ছেড়ে দিল। আমার মুসলেকা দেওয়ার বিধান আছে, এখন কি লিখেছে মুসলেকায় তাহলে খুব ভালো হতো। এইটা তো শিওর যে সে এমপির পুত্র হোক আর মন্ত্রীর পুত্র হোক, তাকে ব্রিং টু দ্য বুক, তাকে শাস্তির আওতায় আমরা তো তাই দেখতেছিলাম। তাকে যুবদল থেকেও তাকে ইয়া করা হয়েছে। এই যে জনাব আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি সংসদ সদস্য, তার ছেলে জনাব খায়রুল ইসলাম সজীব, এইটার ব্যাপারে যে এটা হয়েছে, এই পুলিশের মনে করাটা বা পুলিশ যে মনে করছে যে না এ আসলে লোক এত খারাপ না, গ্রেফতার করছে, দেখেন গ্রেফতার করছে তাকে। হ্যাঁ, গ্রেফতার করার পরে মনে হলো যে আমরা ছোটবেলায় ট্রান্সলেশন শিখতাম না, ওই যে ও ভালো ছেলে ও খারাপ ছেলে, তারপরে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল বা স্টেশনে পৌঁছতে ওরকম কিছু ট্রান্সলেশন শিখায় ছাইড়া দেই। এইটা কি পুলিশের কেমনে মনে হইলো? না, এইটা যদি রিপিটেডলি হতে থাকে যে আপনি একজন বিখ্যাত দস্যুকে সে একটা রাজনৈতিক দলের পরিচয় বহন করে তাকে আবার তখন আপনার এই বক্তব্য আমি একমত হব। যেহেতু এটা যেহেতু এখনো প্রমাণ
কি হয়েছে, মুসলেকায় কি লেখা হয়েছে। তো পুলিশ যে তাকে গ্রেফতার করতে পেরেছে, ধরতে পেরেছে, এটাকে সাধুবাদ দিতে হবে। পরে মুসলেকা নেওয়ার প্রয়োজন মনে করেছে, মুসলেকা নিয়েছে। আচ্ছা, আমার আমার হ্যালো ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার শিশিরমণির কাছে আসি। জনাব শিশিরমণির, বিএনপি সরকার জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ইত্যাদি নিয়ে যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদ করে জামায়াতপন্থী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। 7 ডেপুটি ডিএজি, 11 এএজি। এখন মানে আমি এটার একটু অন্যভাবে দেখি। আমি দেখি কি, আমার কাছে মনে হইতো না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জামায়াত সরকার চালায়। এই অ্যাটর্নি জেনারেল অফিসে এই 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল যারা মামলাগুলি করবে, তাদের থাকাটাকে মনে হয় না যে জামায়াতের পরিচয়কেই অগ্রাধিকার দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অন্যান্যদের কথা আমি বাদই দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা আসলে আপনাদেরই সরকার ছিল বা জামাত ইসলামেরই সরকার ছিল, কেউ কেউ এরকম বলে থাকেন, ঠিকই বলেন, তাই নাকি? আর আরেকটা ছোট প্রশ্ন বেশি মনে, সেটা হচ্ছে যে আপনি কি ওই যে সাবেক আইজিপি জনাব আব্দুল মামুনের আইনজীবী? এটা আপনি মানে উত্তর দিলেও দিতে না, এটা প্রচারণা। ফার্স্ট কথা হলো, আমার ভাইয়ের একটা ছোট্ট সূত্র দিলাম, এক্সটর্শন কিন্তু বাংলাদেশের দণ্ডবিধি 383, 384 ধারায় একটা অপরাধ। এবং এক্সটর্শন বা চাঁদাবাজি যদি কেউ করে তাহলে তার সাজা 3 বছর পর্যন্ত হতে পারে। এটা মুসলেকার সাবজেক্ট ম্যাটার না। সত্যিকার অর্থে কাউকে যদি এক্সটর্শনের এটা মুসলেকার সাবজেক্ট ম্যাটার কি, এইটাও একটু যদি বলেন। আমি 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 ভুলে গেছি যে যেহেতু আমি আইন করি নাই, আমার কিছু মনে থাকে। মুসলেকার সাবজেক্ট ম্যাটার ইজ এ গুড কন্ডাক্ট। আচ্ছা, আপনি একটা ব্যাড কন্ডাক্ট করেছেন which is not punishable under the penal code, লাইক যা নাকি ফৌজদারি বিচার, ফৌজদারি যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধির অধীনে যেটা অপরাধ, কিন্তু পানিশেবল, এই অপরাধে এটা পানিশেবল না। যেমন আপনি এখানে যেমন ধরেন আপনি কি করলেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি এটা মোটরসাইকেলটা উচ্চ স্বরে চালাচ্ছেন। আচ্ছা, আওয়াজ হচ্ছে, এই যে উচ্চ স্বরে মোটরসাইকেল চালাচ্ছেন, আওয়াজ হচ্ছে, নুইসেন্স ক্রিয়েট হচ্ছে। এটা বাংলাদেশের দণ্ডবিধিতে স্পেসিফিক্যালি ওই ধরনের কোনো অফেন্স না। ইটস ভেরি পেটি অ্যাক্ট। এই পেটি অ্যাক্টের জন্য থানা আপনাকে ধরলো, আপনি কেন এটা করছেন, ডিস্টর্টেড বিহেভিয়ার করছেন কেন? আপনি থানাকে বলবেন ভবিষ্যতে আর করবো না, আমাকে মাফ করে দেন, আমার এটা ভুল হয়ে গেছে, আই ওয়াজ নট ইন প্রপার মাইন্ড। তখন আপনি মুসলেকা দিয়ে ছুটে যাবেন। রাইট। কিন্তু আমারও ফেকলি মনে পড়তেছিল যে ক্লাস 10-11 পার হইলে ঠিক মুসলেকার কাহিনীটা। আচ্ছা, তারপরে জি পরিষ্কার। আবার একটু বলেন। জি, আর আপনি এক্সটর্শন করেছেন, অভিযোগ হলো এক্সটর্শন করেছেন, তাহলে তো আপনার মামলা হবে, আপনি মুসলেকা দিয়ে ফেরত পাবেন না, তো এটা ইটস নট প্রপার। আচ্ছা, যাই হোক, তারপরে আমার ভাইরা ক্ষমতায় আছেন, কিছু তো করবেনই, অসুবিধা নেই। আর সেকেন্ড হলো ওই যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রশ্নটা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মিলে প্রায় 300। এই 300 এর ভিতরে আপনি দেখতে পেয়েছেন 7 জন পদত্যাগ করেছেন আর 11 জন, 2 ক্যাটাগরিতে মিলে 17 জন। তো 300 যদি হয়, এই 300 এর মধ্যে আপনি দেখবেন 90% লোক, 95% লোক বিএনপি গণনার লোক এখানে অ্যাপয়েন্টেড, ইন্টারিম গভর্নমেন্টের আমলে। তাহলে স্ট্যাটিস্টিক্স থেকে এটাই প্রকাশিত হচ্ছে যে 300 জনের ভিতরে যদি 17 জন হয়, তাহলে কি বলা যাবে জামাতের সরকার? ঠিক আছে বেশি মনির, আমি কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব কিনা? ফর্মুলাটা হইল, যারা বিএনপি সরকারে আসার পরে যারা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করছে তারা আসলে জামাতের লোক। এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করব কিনা? করতে পারেন, কারণ তাইলে হচ্ছে যে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিরা না, কিন্তু এটা এই ফর্মুলাটাও কেউ যদি আপনার এভাবে দেখে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওয়াজ এ গুড একাডেমিশিয়ান, উই স হিম। এখন তাকে যদি কেউ বলে এই জন্য সে জামাতের লোক, তার দাঁড়িয়েছে, নামাজ পড়ে, তাহলে তো এরকম বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে আপনি জামাতের লোক হিসেবে আখ্যায়িত করতে। এবং আমরা দেখেছি কোন কোন জায়গায় আপনার পুলিশ অফিসার নামাজ পড়ে, তো পুলিশ অফিসার একজন মানুষ নামাজ পড়তে পারে না? পারে, হয়তো অনেস্টি ডিগনিটির কথা বলে, তখন আইডেন্টিফাই করে ফেলে এই লোকটা হলো জামাতের লোক। আমি এরকম 2 জনের সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছে, যারা জামাতের লোক শোনার পরে বলছে এই জীবনে প্রথম শুনলাম যে মানুষ আমাদেরকে জামাত হিসেবে টেক দিচ্ছে। তো বললাম কেন দিচ্ছে ভাই? একজন ডিসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছিল, আরেকজন এসপি সাহেবের সঙ্গে। বলছে ভাই, এই কারণে যদি জামাতের লোক হয়ে যায় তাহলে তো আপনাদের দলের লোক খালি বাড়তেই থাকবে, আপনাদের লোক খালি দিন দিন বাড়তেই থাকবে। না, আমার মনে হয়
আমার মনে হয় যে এটা মনে হয় proper cause না। আপনার যেরকম ফ্যাশনেবল দাড়ি, খুবই ওয়েস্টার্ন পোশাক, ওইটা তো এখন বিরাট কোহলিরও আছে। ওইটা বাদ দিলে এই যে মনে করেন যে ইসলামী দাড়ি বা ইসলামী লিবাস, আমি খেয়াল করি সংসদে বিএনপির লোকের জামাতের লোকদের চেয়ে কম না, মানে এইটা দিয়ে আলাদা কম না। করা যাবে না, কম না, কোনো অংশে এটা দিয়ে কম আলাদা না। করা যাবে না। হ্যাঁ, এটা দিয়ে এটা আলাদা করা যাবে না। এটা দিয়ে কোনো এটা অংশে আলাদা কম- করা যায় না আসলে। এটা আলাদা করা যায় না। এই- আচ্ছা, এই আমার জন্য মনে হয় যে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারে যেটা না, কথা আমি বলা অবশ্য হয়, ভিসি সাহেবের আপনার মানে স্টাইলিশ দাড়ি দেখছিলাম, ঠিক আমি ওরকম লিবাস দেখি নাই, কিন্তু কাজে কর্মে একটু জামায়াত এনসিপি মনে হয়েছে ওনার। আমার মানে কেন মনে হয়েছে, এটা আমার মনে হয় ভুল হতে পারে, বাট আমার মনে হয়েছে। না ঠিক আছে, না ঠিক এটা আছে, আমার এটা মনে হতে হয়েছে। পারে, কিন্তু আচ্ছা। আমি বলছি যে এই সমস্ত বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব প্রফেসর এমাজউদ্দিন সাহেব ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল টাওয়ারিং ফিগার মানুষ, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখলে আমাদের ঈর্ষা হতো, যাদের নাম শুনলে আমরা ইন্সপায়ার্ড হতাম যে আমাকে এরকম হতে হবে, আমাকে এরকম পড়াশোনা করতে হবে, বই লিখতে হবে, রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে, সমাজবিজ্ঞানী হতে হবে। তা আমরা এই কনসিডারেশনে বিএনপি হলেও আমাদের অসুবিধা নাই, জামাত হলেও আমাদের অসুবিধা নাই, নিউট্রাল হলেও আমাদের অসুবিধা ওকে। নাই। কিন্তু আমরা দেখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, আপনি, আমরা সকলেই, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি ইন্টারন্যাশনালি রিপিউটেড একাডেমিশিয়ান হবে, এতে আমাদের চক্ষু জুড়িয়ে যাবে, ব্যক্তিগত কোনো লাভ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করতে কোনো প্রশ্ন নাই। হেলাল ভাই, আপনি আজকে আপনাকে অনেকবার, আপনাকেও আমার ব্যারিস্টার মনিরকেও অনেকবার আমি ইন্টারাপ্ট করছি, সেই দোষ স্খলনের জন্য আপনি এখন নিরুপদ্রব 1 মিনিট বলেন কোনো প্রশ্ন ছাড়া, তারপর আমরা মনিরকে 1 মিনিট শুনে আমরা আজকের মতো বিদায় নিই। আমার বক্তব্য হলো যে এই যে জুলাই জাতীয় সনদ, এই জাতীয় সনদটা আমাদের কিন্তু এই গণ অভ্যুত্থানের একটা প্রোটোপ্লাজম হয়ে দেখা দিচ্ছে, এটাকে বাস্তবায়ন করা। এইটাকে যখন বাস্তবায়ন করতে যা হবে, তখন আমরা যে কমিটির কথা বললাম সংসদের, আমাদের জামাত ইসলামী ভাইরা এর কমিটিতে নাম জমা দিল না। আমি দেখেন, এই যে জুলাই গণহত্যার যে বিচার করা হচ্ছে, সেখান থেকে অ্যাডিশনাল ওই যে আপনার অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করছে। মানে জুলাই সনদকে বা জুলাই চেতনাকে নিয়ে আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে ইরাকের ব্যবসা করার জন্য জুলাই এই জিনিসটাকে রিজলভ করার জন্য কোন রকম কোঅর্ডিনেটর শো করছে না। যেমন দেখেন যে দাড়ি টুপি, এইটা হলো আমাদের বাংলাদেশের একটা মানুষের ঐতিহ্য, এটাকেও জামাতিকরণ করো, এইটা বলছে, এটা দাড়ি টুপি দেখলে নাকি জামাত। এই যে এইভাবে আপনার মানুষকে এক্সপ্লয়টেশন এক ধরনের, যে দাড়ি টুপির কোন লোকটা বললো যে আমি দাড়ি এবং টুপি এই জন্য আমাকে জামাত ট্যাগ দেওয়া হচ্ছে, তার মানে কি এই দাড়ি টুপিরা লোকগুলোকে ইসলামকে মানে তারা নিজেদের মতো করে নেওয়ার জন্য এরকম একটা প্রচার চালাচ্ছে, দাড়ি টুপি দেখলে সে জামাত। তার মানে দাড়ি টুপির লোকগুলোকে জামাতের দিকে আনার একটা কৌশল। আমি এই জামাতের এই কৌশলের জন্য আপনাকে আমি বই পড়তে পারবো, মোসাদ একটা বই আছে, মোসাদ। আচ্ছা, এই বইটার নাম যেভাবে কাজ করে আমি দেখলাম জামাতের টোটাল রাজনীতি দল এই মোসাদের মধ্যে হয়ে ভিতরে ঢুকে যাওয়া। হেলাল ভাই, আপনি বক্তব্য যদি শেষ করে দেন, আমরা নতুন তর্কে না যাই, আমরা আজকে উপসংহার মানে আপনি একই কথা দেখেন, 96 সালে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের বিলটা সরকার মানলাম, যেটা বিল আনবো, তখন জামাত সংসদ থেকে পদত্যাগ করলো, করে একটা হইচই বাঁধিয়ে দিল দেশে। ঠিক একইভাবে এবারও দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন কমিটি করতে বলছি, তারা কমিটি থেকে নাম দিবে না, আবার বলে রাস্তায় এসে কর্ডিয়াল আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা তা না হলে রাজপথে আন্দোলন করব। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের একটা প্রিম্যাচিউর সিদ্ধান্ত হচ্ছে এগুলো, এবং এই প্রিম্যাচিউর সিদ্ধান্তের ফলে যিনি আমাদের আমার মনে হয় ম্যাচিউর সিদ্ধান্তের কথা বলেছেন। বেশি শিশিমনির আমরা আপনাকে শুনে শেষ করি। আমি মনে করি, অনেস্টলি মনে করি, গণভোটের রায় বাস্তবায়ন না করা বিএনপির জন্য একটা ঐতিহাসিক লিগ্যাল এবং পলিটিক্যাল ব্ল্যান্ডার হয়ে থাকবে। একই সাথে আমি মনে করি জুলাই সনদ বিএনপির জন্য একটি রাজনৈতিক ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়েছে। আর থার্ড, মনে করি যে কমিটির কথা তারা বলছেন, যে কমিটি পক্ষ বিপক্ষ নিয়ে কথা হচ্ছে, এই 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি যদি কোনো বৃহত্তর লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদেরকেই সবচাইতে বেশি সাফারিং এর সম্মুখীন হতে হবে। ওকে, ব্যারিস্টার শিশিমনির, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজিজুল ভাই, হেলাল ভাই, আপনাকেও।